আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আমার ক্লাস ঠিক মতো দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন, আর সাউন্ডটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু জানাবেন। অনেকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমরা আজকে ক্লাসে আমাদের আজকে ফার্স্ট ক্লাস, সো আমি চাই সবাই যেখানে আছি সবার বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিই, আমরা কমেন্টে সবার বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দিই। ওকে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আজকের এই লাইভ ক্লাসে আমরা শিখতে চলেছি নাম্বার সিস্টেম কি, নাম্বার সিস্টেম কত প্রকার এবং নাম্বার সিস্টেম কিভাবে আসছে। আমরা এই ব্যাপারগুলো নিয়ে আজকে কথা বলবো। আমি চাই আপনারা যে যেখান থেকে জয়েন করেছেন সবাই সবার বন্ধু বান্ধবদেরকে একটু মেনশন করে দেন। অনেকে আজকে ক্লাসে জয়েন করছেন, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমি আসলে রিপ্লাই দিতে গেলে আসলে অনেক সময় লেগে যাবে, সবাইকে একসাথে ওয়ালাইকুম আসসালাম জানিয়ে দিলাম। ঠিক আছে, সো সবাই সবার বন্ধু বান্ধবদেরকে একটু জানিয়ে দিই। আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখতে চলেছি। ঠিক আছে, সো সংখ্যা পদ্ধতি সম্পর্কে আজকের ক্লাসে আমরা অনেক কিছু শিখবো। ওকে, আচ্ছা, সো সবাই একটু বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিই। ওকে, ওয়ালাইকুম আসসালাম। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করব। আমাদের ক্লাসে প্রথমেই নাম্বার সিস্টেম, আমরা যে সংখ্যা পদ্ধতি চ্যাপ্টারটি নিয়ে কথা বলবো সেই চ্যাপ্টারটি সম্পর্কে আমরা জেনে নিই। আমরা সংখ্যা পদ্ধতি এই জিনিসটা কোথায় আছে, কিভাবে আছে, আমরা সকল ব্যাপারগুলো আপনাদের ক্লিয়ার করি। প্রথমত আমাদের আইসিটি সাবজেক্টে, আমাদের যে আইসিটি সাবজেক্ট আছে ইন্টারমিডিয়েটে, সেই আইসিটি সাবজেক্টে টোটাল 6টা চ্যাপ্টার আছে। কয়টা চ্যাপ্টার? 6টা চ্যাপ্টার। আমরা একটু জেনে রাখবো, আমাদের টোটাল আছে 6টা চ্যাপ্টার। আমরা যদি বলি আমাদের প্রথম অধ্যায় কি আছে, প্রথম অধ্যায় আছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। প্রযুক্তি বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। সো এই অধ্যায়টা মোটামুটি সহজ, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এই অধ্যায়টা তুলনামূলক অনেক সহজ, এটা নিয়ে আমরা পরে ক্লাসে গুলাতে আলোচনা করব কোন এক ক্লাসে। এখন আমরা দ্বিতীয় অধ্যায়ে আসি। দ্বিতীয় অধ্যায়ের নাম কি? দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেমস। ডেটা কমিউনিকেশন সিস্টেমস, ঠিক আছে, ডেটা কমিউনিকেশন সিস্টেমস। এরপরে সিস্টেমস ও নেটওয়ার্কিং, এটার ফুল অধ্যায়ের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। আচ্ছা, এরপরে হচ্ছে থার্ড চ্যাপ্টার, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা মনে রাখবো, যেটি আমরা আজকে ক্লাসে শুরু করব, সেটি হচ্ছে সংখ্যা পদ্ধতি। এটাকে সাধারণত তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ ধরা হয়, আর এর সাথে আছে ডিজিটাল ডিভাইস, যেটাকে দ্বিতীয় অংশ ধরা হয়। ডিজিটাল ডিভাইস আমরা আজকে সবগুলা ব্যাপার ক্লিয়ার করব। তো ডিজিটাল ডিভাইসকে দ্বিতীয় অংশ ধরা হয়। তো এই জন্য আমরা সংখ্যা পদ্ধতি কোন অধ্যায়ে আছে বলবো, আমরা বলবো 3 অধ্যায়ের প্রথম অংশে সংখ্যা পদ্ধতি আছে। অনেকে জানি না আমরা কোন চ্যাপ্টার পড়তেছি, তাই আমরা আজকে এগুলা ক্লিয়ার করে দিচ্ছি। এরপরে আসবে হচ্ছে চতুর্থ অধ্যায়ে যেটা থাকবে, সেটা হচ্ছে ওয়েব ডিজাইন পরিচিতি। ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। এইচটিএমএল, ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। এরপরে আসে হচ্ছে পঞ্চম অধ্যায়, যেটা হচ্ছে প্রোগ্রামিং ভাষা। পোলাপানের ভয়ের চ্যাপ্টারের নাম প্রোগ্রামিং ভাষা। সো অনেকে স্টুডেন্ট আমরা ফার্স্ট ইয়ারে ভয় পাই 3 অধ্যায়কে, আমরা ফার্স্ট ইয়ারে ভয় পাই 3 অধ্যায়কে, আর সেকেন্ড ইয়ারে সবাই ভয় পায় এই পঞ্চম অধ্যায়কে। বাট পঞ্চম অধ্যায় অনেক সহজ, আমরা যখন এক সময় শিখবো, এটা যদি আমি ক্লিয়ার করে প্রত্যেকটা লেকচার বাই লেকচার আমরা শিখতে পারি, তাহলে এটা পারবো। আর এটার কোর্স বর্তমানে আমাদের চালু আছে, আপনারা অনেক সময় আমাদের পেজে এই কোর্সটা দেখতে পারবেন। এই চ্যাপ্টারটা মোটামুটি একটু হার্ড, যার কারণে এটা নিয়ে সবাই আসলে প্রেসারে থাকে। এরপরে লাস্টলি 6 নম্বর অধ্যায় অনেক বেশি সহজ একটা চ্যাপ্টার, ষষ্ঠ অধ্যায়, এটা অনেক বেশি সহজ একটা চ্যাপ্টার, যেটি হচ্ছে কি ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম।
ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। সো এই হচ্ছে আমাদের 6টা চ্যাপ্টারের নাম। আমরা এই 6টা চ্যাপ্টারের নাম একটু কাইন্ডলি মুখস্থ করে ফেলবো, তাহলে আমরা এই ব্যাপারগুলো বুঝতে পারবো। স্যার বোর্ডে বেশি আলো পড়ছে, দেখা যাচ্ছে নাকি? দেখা কি যাচ্ছে? বোর্ডে বেশি আলো পড়ছে। বোর্ড তো মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে, আমি আশা রাখি বোর্ডটা মোটামুটি ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা এখন দেখেন তো বোর্ডটা দেখা যাচ্ছে কিনা। আমি লাইটটা ঠিক করে ফেলবো, আগামী ক্লাসে আমরা ইনশাআল্লাহ লাইটের ব্যাপারটাকে একটু মাথায় রাখবো, ঠিক আছে? সবাই আমরা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করি। আজকে অনেকেই আমাদের সাথে জয়েন করেছেন, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা চাই যত বন্ধু বান্ধব আছে আপনাদের সবাইকে জয়েন করান, হ্যাঁ? সো যে কলেজেরই হোক না কেন ম্যাটার না। সো আমাদের কলেজ থেকে কারা কারা জয়েন করছেন সো তারা একটু জানাবেন। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে? আমি সাইডে সরে আসছি, এখন কি দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি বলি, ঠিক আছে? এখন দেখা যাচ্ছে কিনা? এবার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আমি ব্যবস্থা করতেছি দেখা যাওয়ার সিস্টেমটা কিভাবে দেখা যাবে, আমি ব্যবস্থা করতেছি, একটা মিনিট। ওকে, এবার মোটামুটি দেখা যাবে। আচ্ছা ওকে সিয়াম, আচ্ছা যারা যারা ক্লাস করতেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভালো লাগছে যে সবাই একসাথে অনেকে জয়েন করেছেন আজকের ক্লাসে। আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যাপ্টার টোটাল কয়টা আছে আইসিটিতে, এইচএসসি লেভেলের আইসিটিতে 6টা চ্যাপ্টার আছে। এটা এইচএসসি লেভেলের, যারা এইচএসসি লেভেলের স্টুডেন্ট সবাই আমরা ইতোমধ্যে যারা ফার্স্ট ইয়ারে আছি এইচএসসি 26 এন্ড এইচএসসি 27 ব্যাচ যারা আমরা আছি তারা অবশ্যই এই চ্যাপ্টারগুলোর নাম ইতোমধ্যে আমরা শুনেছি একবার হলেও। আমরা যারা ফার্স্ট ইয়ারে আছি যারা 27 ব্যাচ তারা আমরা সবচেয়ে বেশি শুনে থাকি এই চ্যাপ্টারটার নাম সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস, যেটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে অর্ধবার্ষিক পরীক্ষাতে থাকে এবং টিউটোরিয়াল পরীক্ষাগুলোতে থাকে। এই 27 ব্যাচদের জন্য 3য় অধ্যায়। আর যারা 26 ব্যাচে আছে তাদের আপাতত দৌড়াদৌড়ি করা লাগছে এই 5ম অধ্যায়ের 6ষ্ঠ অধ্যায় নিয়ে। বেশিরভাগ কলেজের প্রিটেস্টে এই 5 আর 6 অধ্যায় থাকে, যার কারণে তারা দৌড়াদৌড়ি করতেছে এই 2টা চ্যাপ্টারে। তাহলে 26 ব্যাচ দৌড়াদৌড়ি করতেছে 5ম আর 6ষ্ঠ অধ্যায় নিয়ে, আর 27 ব্যাচ দৌড়াদৌড়ি করছি আমরা 3 অধ্যায় নিয়ে। তো সমস্যা নাই, আমরা যেখানে দৌড়াদৌড়ি করি আমরা প্রত্যেকটা চ্যাপ্টারে স্টেপ বাই স্টেপ শেখার চেষ্টা করব। ও আচ্ছা ঠিক আছে, গ্রেট। সিয়াম হোসেন, শাহরিয়া স্যার আপনি হোয়াইট বোর্ডের কাছে গেলে দেখা যাচ্ছে না। আচ্ছা স্যার কিছুই দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা এক্সট্রিমলি সরি। আচ্ছা এখন আমরা একটু দেখি, সেটা হচ্ছে প্রথম অধ্যায়ের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, যেটি হচ্ছে বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত, ঠিক আছে? আচ্ছা ক্লাস কি দেখা যাচ্ছে না? আচ্ছা গ্রেট গ্রেট, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা সো প্রথম কথা আমাদের ফার্স্ট চ্যাপ্টারের নাম হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি। আচ্ছা আমরা সামনে থেকে এবার মুখে একটু বলি, যারা আমাদের কলেজের থেকে আসছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি অনেক বেশি কৃতজ্ঞ যে আপনারা আমার কথা রেখেছেন। আমি চেষ্টা করতেছি আমার কলেজের যত স্টুডেন্ট আছে প্রত্যেকে যেন এই আইসিটিটা একদম পানির মতো সহজ হয়ে যায়। আইসিটি নিয়ে অনেক মানুষ অনেক ধরনের ভয় পায়, আপনি আপনার বন্ধু বান্ধবদের কাছে শুনবেন দেখবেন আইসিটি অনেক বেশি ভয় পায়। তো সেই আইসিটির ভয়কে আমরা দূর করে ফেলবো, একদম আইসিটিকে পানির মতো সহজ আপনাদের সামনে আমি করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা সো আইসিটিতে টোটাল 6টা চ্যাপ্টার আছে। প্রথম চ্যাপ্টার যেটা বাচ্চাকালের চ্যাপ্টার, আমরা ছোটবেলা থেকে এই চ্যাপ্টারটা পড়ে আসছি, একদম ছোটবেলায় আমরা যখন থেকে পড়তেছি আইসিটি সাবজেক্টটা, ঠিক আছে? 7, 8, 9, 10 যে ক্লাসই থাকুক না কেন আপনাকে এই যে তথ্য যোগাযোগ প্রযুক্তির বেসিকটা আপনি শিখে আসছেন। বিশেষ করে 9, 10 এই চ্যাপ্টারটা অনেক বেশি পড়েছেন। সো আমরা মনে রাখবো প্রথম অধ্যায়টা এটা 9, 10 এর জ্ঞানের সাথে অনেকটা মিল রাখে, তো এটা নিয়ে আসলে এত প্যারা নেওয়ার দরকার নাই। তথ্য যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি, বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত, এটা হচ্ছে অধ্যায়ের নাম। এরপর দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং। এরপরে তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস। সো আমরা আজকে প্রথম অংশটা নিয়ে কথা বলা শুরু করব। এরপর আসি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইন পরিচিতি ও এইচটিএমএল। আমি যদি খেয়াল করি তৃতীয় অধ্যায়ে 2টা অংশ আছে, একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি যেটা তুলনামূলক সহজ, এরপর ডিজিটাল ডিভাইস একটু কঠিন তবে অতও কঠিন না যেটা আমরা পারবো না। এরপরে চতুর্থ অধ্যায়ে কি আছে? ওয়েব ডিজাইন পরিচিতি, যেটা তুলনামূলক অনেক সহজ, একটা ক্লাস লাগে মাত্র। আর এইচটিএমএল শিখতে আমাদের একটু সময় লাগবে তবে অতও কঠিন না। চতুর্থ অধ্যায় তুলনামূলক সহজ, আমরা খুব সহজেই পারবো। এরপরে পঞ্চম অধ্যায়ে কি আছে? প্রোগ্রামিং ভাষা, এইটা আমাদের একটু ভোগান্তি দিবে।
তবে যেহেতু আপনারা আমার স্টুডেন্ট হবেন তো এটাতে কোনো প্যারা নাই, সো আমার স্টুডেন্টের জন্য এটা অনেক বেশি ইজি হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে। এরপরে লাস্টলি 6 নম্বর চ্যাপ্টার যেটি হচ্ছে ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটিও আমরা খুব সহজে করাবো। এবং আমি আপনাদেরকে এই ক্লাসের পাশাপাশি কম্পিউটারের মাধ্যমে এই জিনিসগুলা কিভাবে করতে হবে আমি কম্পিউটারেও আপনাদেরকে দেখাবো। সো প্যারা নাই, কম্পিউটারেও কিভাবে করতে হবে, স্টার্ট কিভাবে করবেন, একটা কম্পিউটারে কোন কোন উপাদান থাকে একটা কম্পিউটার তৈরি করতে গেলে, আমি সকল ব্যাপারগুলো আপনাদেরকে দেখাবো। তো যারা কম্পিউটার একদমই আমরা ইউজ করতে পারি না তাদেরও প্যারা নাই। আচ্ছা দেখি আমরা এত পর্যন্ত সবাই বুঝছি কিনা যে কয়টি চ্যাপ্টার কি দিয়ে কি সবকিছু আমরা বুঝতে পারছি কিনা। আচ্ছা ওকে, আচ্ছা যশোর শিক্ষা বোর্ড থেকে জয়েন করেছে। আচ্ছা আচ্ছা, যারা যারা আমরা জয়েন করেছি তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এই পর্যন্ত আমাদের ডান, আমরা এখন ট্রাই করব, আমরা এখন এবারে চেষ্টা করব আমরা আমরা পরবর্তী টপিকগুলা করার, অর্থাৎ 3 অধ্যায় আমরা একবারে শুরু করব, আমরা এর মাঝখানে কোনো কথা বলবো না, আমরা ডিরেক্ট 3 অধ্যায়ে চলে যাবো এবারে। ওকে ওকে, সো আমরা এখন 3 অধ্যায় শুরু করব, ঠিক আছে? ওকে আচ্ছা, সো আমাদের অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি, যেটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ। সো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আজকে আমরা কথা বলা শুরু করব। আচ্ছা, সো তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ, অধ্যায়ের নাম হচ্ছে সংখ্যা পদ্ধতি। ক্লাস 1, আমরা 1 নম্বর ক্লাস শুরু করছি, আমরা নাম্বার দিয়ে ফেলবো ক্লাস 1। প্রথমে আমরা জেনে ফেলি সংখ্যা পদ্ধতি কি জিনিস। আমরা ডেফিনিশন খুব সুন্দরভাবে শিখব। সংখ্যা পদ্ধতির ডেফিনিশন হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, অঙ্ক বা, আচ্ছা এটা একটু বোঝা যাচ্ছে না, অঙ্ক বা অক্ষর ব্যবহার করে সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে সংখ্যা পদ্ধতি বলে। আচ্ছা, তো সংখ্যা পদ্ধতির এই ডেফিনিশনটা আমরা লিখে ফেলি, খাতাতে আমরা লিখে ফেলি, যারা আমরা ক্লাস করছি আমরা কাইন্ডলি খাতাতে এটা লিখে ফেলি যে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, অঙ্ক বা অক্ষর ব্যবহার করে সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে আমরা কি বলবো, সংখ্যা পদ্ধতি। আচ্ছা দেখা যাচ্ছে কিনা, স্যার হারাই গেছে, স্যার কই আপনি? এই তো আমি আছি, ক্লাস তো নিচ্ছি। আচ্ছা আমি রাজ্জাক কলেজ থেকে, ওকে গ্রেট, আমি যশোর সরকারি কলেজ। আচ্ছা গ্রেট, সো এখন আমি আশা রাখি দেখা যাওয়ার কথা। স্যার ঘোলা ঘোলা লাগছে, আচ্ছা সবার তো দেখি কম বেশি সমস্যা হচ্ছে। আচ্ছা ব্যাপারটা নিয়ে আমি খুবই আপসেট। ওকে ওকে, ঘোলা দেখা যাওয়ার তো কথা না, কিন্তু কেন দেখা যাচ্ছে এটা নিয়ে আপসেট হয়ে পড়েছি। আচ্ছা এখন কি দেখা যাচ্ছে একটু কাইন্ডলি জানাই, ঠিক আছে? আমি দখল একটু সরে সরে যাচ্ছি, না হলে তো সমস্যা হচ্ছে দেখতে।
ওকে, তো আমরা বললাম হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, অঙ্ক বা অক্ষর ব্যবহার করে সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে সংখ্যা পদ্ধতি বলে। এটা পুরোপুরি মুখস্থ করে ফেলবো, এটা বোঝাবুঝি থেকে আগে মুখস্থ। এখন মুখস্থ ধরেন আমি করলাম স্যার, কিন্তু এগুলা কি জিনিস আমাদের তো আগে বুঝতে হবে, না বুঝলে মুখস্থ কেমনে করবো? কারণ আমি বলেছি আগে বুঝতে হবে, তারপর মুখস্থ করতে হবে। না বুঝে মুখস্থ করব না, আগে বুঝবো দেন মুখস্থ করব, আগে বুঝবো দেন মুখস্থ করব, আগে বুঝতে হবে, আমাদের এটা মনে রাখতে হবে। তো দেখেন বিভিন্ন সাংকেতিক চিহ্ন, এখানে কি লেখা আছে? বিভিন্ন সাংকেতিক চিহ্ন। চিহ্ন বলতে কি, আমি যদি আপনাদেরকে বলি যেমন রোমান চিহ্ন, সো রোমানের চিহ্ন কেমন হয়? আমি যদি রোমান সংখ্যার কথা বলি, রোমানে এই সিম্বলকে কি বলা হচ্ছে? সিম্বল মানেই হচ্ছে চিহ্ন, এই সিম্বলের মান 5, আবার রোমান সংখ্যায় এই সিম্বলের মান হচ্ছে 10। তাহলে আমরা কি রোমান সংখ্যায় চিহ্ন ব্যবহার করতেছি না? আমরা কি এটা কি ঠিক বলছি যে রোমান সংখ্যায় আমরা চিহ্ন ব্যবহার করি? আমরা কিন্তু রোমান সংখ্যায় চিহ্ন ব্যবহার করি। এরপরে আমরা কি করব? রোমান সংখ্যায় আমরা অঙ্ক ব্যবহার করব। তো রোমান সংখ্যা রোমান চিহ্ন বুঝেছি, এবার আমরা অঙ্ক বুঝবো। অঙ্ক যদি আমি আপনাদেরকে বলি, এই যে 7 একটা অঙ্ক, 7 এর পরে 5 বসালে 75 হচ্ছে। এখানে 7 আর 5 দুইটা অঙ্ক নিয়ে একটা সংখ্যা তৈরি হচ্ছে, তাহলে এটাও রাইট। বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করলাম আমরা, আবার আমরা অঙ্কও ব্যবহার করেছি। এরপরে লাস্ট বাকি থাকলো অক্ষর। অক্ষর কিভাবে হয়? যেমন আমি যদি আপনাদেরকে বলি এখন কোন ক্লাসে পড়েন, আপনি যদি বলেন 11-এ পড়ি স্যার, অথবা লিখলেন একাদশে পড়ি স্যার, কেউ বললেন দ্বাদশে পড়ি স্যার, অথবা 12-এ পড়ি স্যার। সো এগুলা কি অক্ষর ব্যবহার করে করলাম। তাহলে আমি সংখ্যাকে কি কিভাবে লিখতে পারি? এক হচ্ছে আমি চাইলে চিহ্নের মাধ্যমে ব্যবহার করতে পারি, চাইলে অঙ্কের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি, চাইলে অক্ষরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমরা ডেফিনিশনে কিভাবে বলবো? বিভিন্ন সাংকেতিক চিহ্ন, রোমানের কথা চিন্তা করব, অঙ্কের কথা চিন্তা করব, অক্ষরের কথা চিন্তা করব। এই তিনটা কথা চিন্তা করলে সংখ্যা পদ্ধতির ডেফিনিশন ক্লিয়ার। তাহলে বিভিন্ন সাংকেতিক চিহ্ন, অঙ্ক বা অক্ষর ব্যবহার করে সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে সংখ্যা পদ্ধতি বলে। এখন বলেন ডেফিনিশন আমরা বুঝছি কি বুঝি নাই? আচ্ছা, এই পর্যন্ত আমরা বুঝতে পারছি কিনা? এবার বুঝছি কিনা আমরা একটু কাইন্ডলি জানাই এই পর্যন্ত বুঝতে পেরেছি কিনা, ঠিক আছে? আচ্ছা, আমি আশা রাখি আপনারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন। যারা এই পর্যন্ত বুঝতে পেরেছেন, আমরা এরপরে সংখ্যা পদ্ধতির ডেফিনিশন আমরা মোটামুটি ক্লিয়ার করে ফেলেছি। আমরা একটু কাইন্ডলি কমেন্টে জানাই। আরেকটা ব্যাপার, আজকে আপনাদেরকে স্যার ক্যামেরা তো অন্য জায়গায় প্লেস করেন। আচ্ছা ঠিক আছে, ক্যামেরাটা অন্য জায়গায় দেখি, প্লেস করে দেখি কি অবস্থা হয়। এটা আসলে জুম করা আছে তো একটু। ওকে, আই হোপ এবারে যদি একটু প্রবলেম কমে, আমি আশা রাখি আগামী ক্লাসের আগে আমরা সব ঠিক করে ফেলবো, ঠিক আছে? সো আগামী ক্লাসের আগে আমরা ঠিক করে ফেলবো। এখন দেখেন তো একটু দেখা যায় কিনা। এখন আশা রাখি দেখা যাওয়ার কথা, ঠিক আছে? লাইটের ফোকাসটা আসলে এই বরাবর পড়তেছে, যার কারণে একটু প্রবলেম হচ্ছে। আচ্ছা, অনেকেই ক্লাস করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আচ্ছা গ্রেট। সো আমরা সংখ্যা পদ্ধতি কাকে বলে বুঝে ফেলেছি। যে সংখ্যা পদ্ধতি কাকে বলে আরো একবার যদি আমি ক্লিয়ার করি, সংখ্যা পদ্ধতি কাকে বলে স্যার? সংখ্যা পদ্ধতি হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন ব্যবহার করে হতে পারে, যেমন রোমান চিহ্ন, অথবা অঙ্ক ব্যবহার করে হতে পারে, অথবা অক্ষর ব্যবহার করে হতে পারে। তাহলে আমরা বলবো বিভিন্ন সাংকেতিক চিহ্ন, অঙ্ক বা অক্ষর ব্যবহার করে সংখ্যাকে প্রকাশ করার যে পদ্ধতি তাকে সংখ্যা পদ্ধতি বলে। একদম সহজ ব্যাপার। আচ্ছা, আমরা আরো ফাস্টলি অনেক কিছু শিখব, ঠিক আছে? তো সংখ্যা পদ্ধতির ডেফিনিশন শেষ, এটা নিয়ে আমরা আর কথা বলবো না। ওকে, আচ্ছা এটা নিয়ে আমরা আর কথা বলবো না। এবার চলে যাব সংখ্যা পদ্ধতির প্রকারভেদে। তো সংখ্যা পদ্ধতির প্রকারভেদে যাওয়ার আগে স্যার একটা না কোশ্চেন বাকি থেকে গেল, যে স্যার সংখ্যা পদ্ধতি কিভাবে আসছে, আমরা কিভাবে বুঝবো যে সংখ্যা পদ্ধতি কোনটা কি? তো তার জন্য আমাদের আবিষ্কার শিখতে হবে যে সংখ্যা পদ্ধতি কিভাবে আবিষ্কার হয়েছে। সংখ্যা পদ্ধতির একদম যদি গোড়ায় চলে যায়, আমরা মনে রাখবো
প্রায় 5000 বছর আগে, কত বছর আগে? প্রায় 5000 বছর আগে একটা সভ্যতা শুরু হয়, যেই সভ্যতার নাম হচ্ছে সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতা। নাম কি? সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতা। তাহলে 5000 বছর আগে একটা সভ্যতার যাত্রা শুরু হয়, যেটার নাম হচ্ছে সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতা। তো এই সভ্যতার মাধ্যমে আসলে এই সংখ্যা পদ্ধতি আস্তে আস্তে যাত্রা শুরু করে। এই সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতা, আমরা এই যে এখন ঘন্টা মিনিট হিসাব করি, অর্থাৎ এরাই প্রথম 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি? 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। আমাদের যদি এমসিকিউতে আসে যে 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করে বা কোন সভ্যতা আবিষ্কার করে, আমরা কি বলবো? সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতা আবিষ্কার করে। ক্লিয়ার এটা? তাহলে আমাদের ফার্স্ট এমসিকিউ আমরা যদি বলি কোন সভ্যতা 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, আমরা অ্যান্সার কি দিব? আমরা অ্যান্সার দিব সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতা। ক্লিয়ার? তাহলে এই কোশ্চেনটা আমরা পারবো, এই কোশ্চেনটা আমরা খুব সহজেই পারবো আশা রাখি। এরপরে আমরা মনে রাখবো 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। কত ভিত্তিক? আমরা দেখলাম একটা হচ্ছে 60 ভিত্তিক। এর পার্সপেক্টিভে আমরা পরবর্তী দেখব 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করছে। 2 ভিত্তিক আজকে ক্লাসে পড়িয়েছি। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করছে আমাকে একটু কমেন্টে জানান যে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করছে। আমি দেখতে চাই কারা ঠিকমতো ক্লাস করছিলেন। 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কারা বা কে আবিষ্কার করছেন? ওকে, এখন কি ক্লাসটা ঠিকভাবে দেখা যাচ্ছে? আমি তো খুবই প্রেসারে আছি। আচ্ছা, ক্লাস তো দেখা যাওয়ার কথা এবারে। টু ব্রাজিল পিরাহা আদিবাসী, এখন আর বেশি জানে না, আজকে ক্লাসে বলছিলেন এর বেশি জানি না। ওকে, তাও তো শুনছো, এটাই অনেক। ঠিক আছে, সো আমরা একটু জেনে রাখি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে, আমরা মনে রাখবো ভারতীয় একজন গণিতবিদ যার নাম হচ্ছে পিঙ্গলা। কে আবিষ্কার করছে? ভারতীয় একজন গণিতবিদ পিঙ্গলা, তিনি আবিষ্কার করছে। সো 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি ভারতীয় গণিতবিদ পিঙ্গলা আবিষ্কার করছে। আমরা এটা জেনে রাখবো যে 5000 বছর আগে, আমি আরো একবার রিভিশন দিচ্ছি, 5000 বছর আগে সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতার যাত্রা শুরু হয়, তারাই 60 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করে। এরপরে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করে? ভারতীয় গণিতবিদ পিঙ্গলা। তাহলে ইনি একজন ইন্ডিয়ান ছিল, তো ইনি কি ছিল? ইন্ডিয়ান ছিল, ভারতীয় গণিতবিদ পিঙ্গলা, তিনি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করছে। এই 2 ভিত্তিক পড়তে যে আমরা মনে রাখবো, আমরা অনেকে আছি না ব্রাজিল সাপোর্টার, আমরা অনেকে আছি, কিন্তু ব্রাজিল সাপোর্ট করেন কারা? বলেন, ব্রাজিল সাপোর্ট করেন কারা? তো ব্রাজিল সাপোর্ট করেন কি এর মধ্যে কেউ আছেন যারা ব্রাজিল সাপোর্ট করেন? আচ্ছা, এখন লাইটটা যে কি করা যায়, আমি লাইটটা আসলে এখন আজকে তো এই রাত্রের মধ্যে ঠিক করা যাচ্ছে না, আমি আগামী দিন আসলে ঠিক করতে পারবো। লাইটটাতে আসলে লাইটটার পজিশনটা ঠিক রাই, ঠিক আছে? ওকে, তারপর আমরা যতটা সম্ভব দেখা যায় আমরা সেটা দেখবো। আমরা মোটামুটি যে পাঁচটা পড়াচ্ছি। ওকে, আচ্ছা, হোয়াইট বোর্ড থেকে আমরা একটু দূরে দূরে ক্লাস নিই, ঠিক আছে? হোয়াইট বোর্ড থেকে। আচ্ছা, ব্রাজিলের মধ্যে আমরা কারা আছি? ব্রাজিলের সাপোর্টার, ব্রাজিল সাপোর্টার কি আমরা কেউ আছি? আচ্ছা, আমরা মনে রাখবো ব্রাজিলের একটা আদিবাসী আছে, ব্রাজিলের আদিবাসী যাদের নাম হচ্ছে পিরাহা আদিবাসী। যেই প্রাহা আদিবাসী এখনো 1-2 এর বেশি গণনা করতে পারে না। ব্রাজিলের প্রাহা আদিবাসী এখনো 1-2 এর বেশি গণনা করতে পারে না। দেখেন কত কিছু আপনি শিখে ফেললেন আজকের এই ক্লাসে। আপনি অলরেডি শিখেছেন সুমেরীয় ব্যাবিলন কত বছর আগে যাত্রা করেছে, আপনি শিখেছেন 60 ভিত্তিক কারা আবিষ্কার করেছে, আপনি শিখেছেন 2 ভিত্তিক কারা আবিষ্কার করেছে, আপনি শিখেছেন ব্রাজিলের কোন আদিবাসী এখনো 1-2 এর বেশি গণনা করতে পারে না, সেটি হচ্ছে পিরাহা আদিবাসী। এরপরে আমরা দেখব এই যে ইন্ডিয়ান পিঙ্গলা, তিনি হচ্ছে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছেন। ইন্ডিয়ান আরো একজন ব্যক্তির নাম আমরা মনে রাখবো, যিনি সবচেয়ে বড় জিনিস আবিষ্কার করেছেন, সেটি হচ্ছে শূন্য আবিষ্কার করেছেন। তো শূন্য আবিষ্কার করেন কি? এটা অনেক জায়গাতে আসে, এটা অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। জিরো কে আবিষ্কার করছেন? আমরা হয়তো ক্লাসে বলেছি, আমরা একটু লিখে ফেলি কমেন্টে। সো শূন্য কে আবিষ্কার করছে একটু বলি।
স্যার লাইট খুলে রেখে দেন, আগামী দিন লাইট খুলে রেখে দেবো। হ্যাঁ, ব্রাজিলের ওইটা তো আমি বললাম, হ্যাঁ ব্রাজিলের ওইটা বললেন, জি জি। আচ্ছা, গ্রেট। এরপরে আমরা আসি শূন্য আবিষ্কার করছেন কে। আমি ক্লাসে এটা বলেছি, শূন্য আবিষ্কার করছে কে। আমি একটু জানতে চাই যে শূন্য আবিষ্কার করছে কে, এটা একটু কাইন্ডলি বলবেন যে শূন্য আবিষ্কার করছে কে। আর্যভট্ট, গ্রেট। আর্যভট্ট, জি এক্স্যাক্টলি। সো শূন্য আবিষ্কার করছে আর্যভট্ট। আমি আগামী ক্লাসে লাইট সেটআপ ঠিক করে ফেলবো, সো প্যারা নাই। আগামীকালের ক্লাসে আমরা এটা ঠিক করে ফেলবো। আগামীকাল আমরা ক্লাসটা একটু আগে আগে নিব, এত লেট হবে না, আমরা পেজে সেটা জানিয়ে দিব আর আমরা ক্লাসেও জানিয়ে দিব, ঠিক আছে। সো আমরা মনে রাখবো জিরো আবিষ্কার কি করছে, আর্যভট্ট আবিষ্কার করছে। ওকে গ্রেট, আমরা অনেক কিছু শিখে ফেললাম। এখন আসি, সেই ব্যাপারগুলো শেখার পরে আমাদের এখনো শেখা শেষ হয়নি। আমরা মনে রাখবো এরপরে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করছে। 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে, আমরা মনে রাখবো মিশরীয় ও গ্রিক। কারা আবিষ্কার করছে? মিশরীয় এবং গ্রিক, তারা দুইজন মিলে এই 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেছে। আমাদের যদি প্রশ্নে আসে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করেছে, আমরা বলবো মিশরীয় অথবা গ্রিক। যদি দুইটাই থাকে তাহলে দুইটাই দিব, আর যদি একটা থাকে তাহলে একটা ব্যবহার করব। তবে মিশরীয়র প্রায়োরিটি আমরা বেশি দিব, ঠিক আছে। যদি অপশনে মিশরীয় আর গ্রিক আলাদাভাবে থাকে তাহলে আমরা মিশরীয়টা দিব। ক্লিয়ার? আচ্ছা, এরপরে আসে 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কারা আবিষ্কার করেছে। লাস্টলি এটা জানলে আমাদের আবিষ্কার শেষ। 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করছে, আমরা মনে রাখবো মায়ান সভ্যতা আবিষ্কার করেছে। কারা আবিষ্কার করছে? মায়ান সভ্যতা আবিষ্কার করেছে। সো এই হচ্ছে আমাদের আবিষ্কারের ইতিহাস, এর বাইরে আবিষ্কার জানা লাগবে না। এইগুলা জানলে মোটামুটি আবিষ্কার সম্পর্কে মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। গ্রেট। সো আমরা অনেকে লিখে ফেলছি, অনেক অনেক ধন্যবাদ। আমরা যে ক্লাস করতেছি মনোযোগ দিয়ে, এটার জন্য আমি আন্তরিকভাবে আপনাদের কাছে কৃতজ্ঞ। সো আপনারা এইভাবে ক্লাস করবেন, রেগুলার ক্লাস করলে দেখবেন সব শেষ হয়ে গেছে। কবে আইসিটি শেষ হয়ে যাচ্ছে বুঝতেই পারবেন না, হুট করেই শেষ হয়ে যাবে। ওকে, দেখা যাচ্ছে না, কই দেখা যাচ্ছে তো, এখন দেখতেছি। এখন তো দেখা যাচ্ছে, আমার জানা মতে এখন তো দেখা যাচ্ছে। একটু প্যারা হয়ে যাচ্ছে আজকে ক্লাসটা নিতে, যে দেখা তো যাচ্ছে, এখন আমি দেখতে পাচ্ছি। ওকে, সো আমি একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করি, কিছু ব্যাপার ক্লিয়ার করি আপনাদের সাথে। আমার আরো কিছু কথা আছে, সেটি হচ্ছে আমরা প্রতিদিন লাইভ ক্লাসের পরে দুইটা করে কুইজ রাখবো। দুইটা করে আমরা কুইজ রাখবো, যেই কুইজের মাধ্যমে আমরা দুইটা করে কুইজ রাখবো, যেই কুইজের মাধ্যমে যারা এই কুইজের অ্যান্সার দিতে পারবে, যারা এই কুইজের অ্যান্সার দিতে পারবে তাদের মধ্য থেকে প্রতিদিন আমরা 50 টাকা করে বিকাশ দিব, এবং 50 টাকা করে আমরা বিকাশে তার ফোনে রিচার্জ দিব, ঠিক আছে। বা সেন্ড মানি চাইলে সেন্ড মানি, সেটা হচ্ছে আমরা প্রতিদিন দিব। আজকের ক্লাসের আমরা দুইটা কুইজ রাখবো, যেই কুইজের অ্যান্সার দিলে আমরা আগামী ক্লাসে তার বিকাশে পেমেন্ট করে দিব, ঠিক আছে। সো এটা হচ্ছে রেগুলার, আমরা মনে রাখবো আমাদের রেগুলার কুইজ হবে। এটা হচ্ছে রেগুলার, প্রত্যেকটা লাইভ ক্লাসে আমাদের দুইটা করে কুইজ থাকবে। যেই দুইটা কুইজের সঠিক উত্তর দিতে পারবে তার জন্য 50 টাকা বিকাশ থাকবে, এটা প্রত্যেকটা ক্লাসে। সো এটা একটা ভালো একটা ব্যাপার আমাদের জন্য। স্যার এখন ক্লিয়ার দেখা যাচ্ছে? ওকে গ্রেট, অনেক অনেক ধন্যবাদ। আসলে আমি অনেক প্যারায় আছি, ঠিক আছে, যে ক্লিয়ার দেখা যাচ্ছে না। আপনাদের সবাইকে ক্লাস করতে বলে দেখা গেল ক্লাস ঠিক মতো নিতে পারছে না, সেটা খুবই প্যারা একটা ব্যাপার। আচ্ছা, ওকে, এই জায়গাটাতে লাইট পড়তেছে, যেটা খুবই প্যারা। আমি দেখি একটা জিনিস করে ফেলি। ওকে, এখন আই হোপ, এখন দেখা যাক কি হয়। ওকে, সো আপনারা কি রেডি থাকবেন? আপনারা আজকে কুইজের অ্যান্সার দেওয়ার জন্য রেডি থাকেন, যে দুই কুইজের আমরা অ্যান্সার দিব। আচ্ছা,
ফার্স্ট ক্লাস করেই ভালো লাগলো। ওকে গ্রেট। সো আমরা আরো ভালো লাগবে আপনাদের আমার ক্লাস করে। আচ্ছা এখন মেবি এখন থেকে আর কোনো প্রবলেম হবে না। এখন মেবি লাইটটা ক্লিয়ার, এখন লাইটটা আসলে মোটামুটি কমে গেছে। আমরা এখন দেখি দেখা যাচ্ছে কিনা পুরোপুরি, পুরোপুরি দেখা যাচ্ছে কিনা, এখন পুরোপুরি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু কাইন্ডলি জানান, এখন পুরোপুরি দেখা যাচ্ছে কিনা। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি খুবই ভালো আছি, কারণ আমার স্টুডেন্টরা আসলে আমার জন্য অনেক দোয়া করে, যে ব্যাপারটা আসলে খুবই ভালো। আচ্ছা, সো আমরা এখন দেখার চেষ্টা করি আমরা আমাদের আজকের কিছু প্রশ্ন, আমরা এখান থেকে কি কি প্রশ্ন শিখলাম। আমি যদি আপনাদেরকে বলি 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করছে, কোন সভ্যতা? ক মিশরীয়, খ 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, খ হচ্ছে সুমেরীয় সভ্যতা, সুমেরীয় ব্যাবিলনীয় সভ্যতা, গ হচ্ছে মায়ান সভ্যতা, আর ঘ হচ্ছে আর্যভট্ট। সো এইটা আমাদের ফার্স্ট কুইজ, আমাদের 1 নম্বর কুইজ। এটা আমরা 1 নম্বর কুইজ হিসেবে রাখলাম। সো কুইজ নাম্বার 1 Q1 হিসেবে আজকের ক্লাসের আমরা এই Q1টা রাখলাম, যে 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করছে বা কোন সভ্যতা আবিষ্কার করেছে, এটির অ্যান্সার আপনারা দিয়ে দিবেন কমেন্টে। সো এই কমেন্টের অ্যান্সারটা আপনারা আসলে এখানে দিলেও হবে, পরবর্তীতে দিলেও হবে, তবে এটার অ্যান্সার এখানে দেওয়ার পাশাপাশি আমরা এই কুইজটা আপলোড করে দিব, আপনারা একটু কাইন্ডলি সেখানেও একটু কমেন্ট করে দিবেন। সো 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, এটার অ্যান্সারের উপর ডিপেন্ড করে আমরা আগামী ক্লাসে আমরা এটার উপরে আমরা 50 টাকা বিকাশ দিব একজনকে, ঠিক আছে? সো এখন দেখা যাক, আমরা এবার পরবর্তী টপিকে যাই। আমরা দীর্ঘক্ষণ ধরে এই আবিষ্কারের ইতিহাস পড়ে ফেলেছি, একদম আমাদের মুখস্থ হয়ে গেছে যে কোনটা কে আবিষ্কার করছে, শূন্য কে আবিষ্কার করছে, কোনটা কি জিনিস। আমরা আগামী ক্লাসে আমরা এই ব্যাপারগুলো আরো ক্লিয়ার করব। এখন আসি সংখ্যা পদ্ধতি কত প্রকার। সংখ্যা পদ্ধতি কত প্রকার? আমরা মনে রাখবো সংখ্যা পদ্ধতি 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। আমরা ডিরেক্ট মুখস্থ রাখবো সংখ্যা পদ্ধতি 2 প্রকার। একটির নাম হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, আরেকটির নাম হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। একটির নাম পজিশনাল আর একটির নাম নন পজিশনাল। দেখা যাচ্ছে আই থিংক এবারে দেখা যাচ্ছে না? ওকে গ্রেট। স্যার এসএসসি 25 দের নিয়ে কিছু বলেন। আচ্ছা 25 ব্যাচের আগামীকাল রেজাল্ট দেবে, সো আমরা একটু পরে ওটা নিয়ে আসলে ভিডিও তৈরি করব, ঠিক আছে? ওটা নিয়ে প্যারা নিয়েন না ভাই, আপনাকে অর্ধেক দিন পর কমেন্ট করতে দেখলাম, সো আমরা ওটা নিয়ে পরে কথা বলবো, ঠিক আছে? জি কালকে রেজাল্ট। ওকে আচ্ছা, পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আমরা এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি, আসেন এই ব্যাপারগুলো আসলে কি, কোনটাকে কি বলে। তো আসেন, পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আমরা যদি আপনাকে বলি এটা কত, আপনারা অবশ্যই বলতে পারবেন স্যার এটা 75। কত এটা? 75। আমি যদি বলি স্যার এই দুইটা জিনিসকে চেঞ্জ করে দিই, 5 কে আগে 7 কে পরে দিই, তাহলে কি হবে বলেন? স্যার এটা হচ্ছে 57। স্যার আমি যখন 75 লিখছি, আমি যদি এটাকে 8 পিচ করে দিই তখন এটা হয়ে যাচ্ছে 57। আমি যদি আপনাকে বলি স্যার এই জিনিসটা যদি আমি লিখি, স্যার এটা কত? এটা হচ্ছে স্যার 65। আমি যদি এই জিনিসটাকে 8 পিচ করে দিই, স্যার এটা কত? এটা হচ্ছে 56। তো আমি যখনই অবস্থান পরিবর্তন করলাম তখন মানের পরিবর্তন হলো, তখন কি হলো? মানের পরিবর্তন হলো। কিন্তু আমরা যদি একটু খেয়াল করি, আমি যদি আরো একটা ব্যাপার আপনাদেরকে ক্লিয়ার করি, আমি যদি লিখি 10, 10 এর পাশে যদি আবার 10 লিখি তখন কত হয় বলেন তো? 1010। আমি না খুবই প্রেসারে আছি, যে দেখা যাচ্ছে কিনা এটা নিয়ে একটু প্রেসারে আছি, ঠিক আছে? যে যদি না দেখা যায় তখন আমার স্টুডেন্টরা বুঝতে পারবে না, ঠিক আছে? ওকে গ্রেট। আচ্ছা ওকে গ্রেট। সো আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে 75, আমি যখনই স্থান পরিবর্তন করলাম হয়ে গেল 57। আবার এটা হচ্ছে 65, অবস্থানের পরিবর্তন হয়ে গেল 56। আবার আমি যখন এটা লিখলাম শুধু 10, তখন নর্মালি 10 বোঝা যাচ্ছে। যখনই 10 এর পাশে 10 লিখলাম তখন হয়ে যাচ্ছে 1010। কি একটা ব্যাপার। আচ্ছা এই ব্যাপারগুলো নিয়ে একটু পরে আমরা কথা বলবো।
এখন আমরা একটু রোমান সংখ্যার দিকে আসি। রোমান সংখ্যা আমরা যদি দেখি, এটার ভ্যালু কত রোমানে? এটার ভ্যালু হচ্ছে রোমান সংখ্যায় 5। গ্রেট, আমাদের এখানেও এটা 5। রোমান সংখ্যায় 5-এর পরে 1 বসালে হয় 6, আমাদের এখানে 51। রোমান সংখ্যায় আরো 1 বসালে হয় 7, আমাদের এখানে 511। রোমান সংখ্যায় এরকম একটা অক্ষর বসালে হয় 10, এক্স বসালে হয় 10। আমরা যদি ডাবল এক্স বসাই তাহলে হয়ে যায় 20। এখানে এক্স মানে 10, আমাদের এখানেও 10। যখনই আমি ডাবল এক্স বসাচ্ছি, রোমানে হচ্ছে 20, আমাদের এখানে হচ্ছে 1010। আমরা প্রথমত এই পার্থক্যটা বুঝতে পেরেছি কিনা আমরা একটু কমেন্ট করে জানাই। ক্লিয়ার দেখা যাচ্ছে এইবার? ওকে, গ্রেট গ্রেট। সো ভালো লাগছে, এবারে শুনে একটু। আমরা এবার পড়াশোনা করতেছি, এবারে মেইন পড়াতে আমরা চলে আসছি। হ্যাঁ, আমরা মেইন পড়াতে কিন্তু চলে আসছি। তো আমরা একটু ক্লিয়ার করি। এটা হচ্ছে 75, এটা 57, এটা 65, এটা 56। দুইটা অক্ষর, একটা 7 আর একটা 5। এটার ক্ষেত্রে একটা 6 আর একটা 5। যখনই আমি দুইজনের স্থান পরিবর্তন করছি তখন মানের পরিবর্তন হয়ে যাচ্ছে। কি হচ্ছে? এটাকে আমরা ডেফিনেশনে উল্লেখ করব যে অবস্থানের পরিবর্তনে এই দুইটা ডেফিনিশন অনেক বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। আমরা পরীক্ষার জন্য এই দুইটা ডেফিনিশন খুব ভালো করে মুখস্থ করব। অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয়, যেটা আমরা দেখতে পাচ্ছি 75 ছিল, যখনই আমি স্থান পরিবর্তন করে দিয়েছি হয়ে গেছে 57। আবার এটা ছিল 65, অবস্থান পরিবর্তন করে হয়ে গেছে 56। এরপরে পরিবর্তন হয় এবং এইবার আমরা এটাতে আসি। আমি এগুলো একটু মুছে দিচ্ছি কেননা জায়গা স্বল্পতা, আপনাদের যদি ক্যামেরা আসলে বড় করে দেখানো যাচ্ছে না। আমরা একটু দেখি, এটা ছিল 10, 10 এর পাশে 10 বসালে হয় 1010। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাতে চাই, সেটি হচ্ছে 10 টাকা। আমি চিন্তা করলাম যে আমার কাছে আসলে, সো আমি টাকা চেক দিচ্ছিলাম, তো আমার কাছে 10 টাকার নোট আমি খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, সো 10 টাকার নোটটা আমি আসলে খুঁজে পাচ্ছি না, খুঁজে পাইলে দেখাইতাম আর কি। তো যাই হোক, আমাদের কাছে এখন আপাতত খুচরা টাকা পয়সা নাই। তো এখন যে ব্যাপারটা দেখার চেষ্টা করি সেটা হচ্ছে, আচ্ছা আছে মেবি, দাঁড়ান একটা মিনিট, খুচরা থাকার কথা তো থাকা উচিত। আচ্ছা, আমরা রেজিস্টার মান কখন শেখাবেন? আচ্ছা, 8 বিট রেজিস্টার মানটা একটু পরে, আমরা এটা একটু খেয়াল করি। আচ্ছা, আমার কাছে 50 টাকা আছে, এটা কত? এটা হচ্ছে 50 টাকা। আচ্ছা, নরমালি আমি 50 লিখলাম, ওকে 50 লিখলাম। আমি 50 এর পাশে একটা 50 বসা, আবার একটা 50 অ্যাড করলাম, তাহলে আপনার চোখে এটা কত টাকা বলেন তো? 50 আর 50, দুইটা 50 অ্যাড করলে কত টাকা হয়? আপনি বলবেন স্যার দুইটা 50 অ্যাড করলে, দুইটা 50 আপনি পাশাপাশি রাখলেন, তো পাশাপাশি রেখে হয়ে গেছে 100 টাকা। তো 50 50 পাশাপাশি রাখলে হয় স্যার 100 টাকা। কিন্তু বাস্তবে কি এমন হয়? বাস্তবে কিন্তু এমন হয় না। এটা কিন্তু 5050 আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি বলতেছেন এটা 100 টাকা। স্যার এখানে আসলে কি ব্যাপার আপনি বোঝাচ্ছেন, আমরা আসলে বুঝতে পারছি না। ওকে, তাহলে 50-50 অ্যাডজাস্ট করে কত হওয়া উচিত ছিল স্যার? 50-50 অ্যাডজাস্ট করে হওয়া উচিত ছিল 5050 টাকা, কিন্তু হয়ে গেছে কত? 100 টাকা। তাহলে এই যে ব্যাপারটা, এটা কেন হয় না? 50 এর পাশে 50 বসালে কেন 5050? 10 এর পাশে 10 বসালে কেন 20 হয় না স্যার? 50 এর পরে 50 বসায় কেন 100 হয় না? সেটা আমরা খুব ছোটবেলায় ক্লাস 6-7 এ শিখেছি। সেটি হচ্ছে এগুলার স্থানীয় মানের কারণে। কিসের কারণে? স্থানীয় মানের কারণে স্যার এগুলার মান 100, এগুলার মান 20 হয় না। এই জন্য আমরা ডেফিনিশন এটা উল্লেখ করব যে যেই সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় এবং যার স্থানীয় মান থাকে, তাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে স্যার? অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হলে এবং স্থানীয় মান থাকলে তাকে আমরা বলবো পজিশনাল।
আর নন পজিশনাল কোনটা স্যার? নন পজিশনাল হচ্ছে এই যে রোমান সংখ্যা পদ্ধতিতে, যেখানে আমি একটা এক্স এর পাশে আর একটা এক্স বসাতেও মানের কোনো পরিবর্তন হয়নি, 10 এর পাশে 10 বসাতেও মান হয়ে গেছে 20। আবার যদি আমি 5 এর পরে যদি 1 বসাই তাহলে এখানে 6 হচ্ছে, এখানে কিন্তু 51 হচ্ছে না, কিন্তু আমাদের সংখ্যা পদ্ধতি এটা কত হচ্ছিল? 51। আমি যদি 6 এর পরে আরো একটা 1 বসাই রোমান পদ্ধতিতে কত হচ্ছে স্যার? 7 হচ্ছে, কিন্তু আমাদের এখানে কত হচ্ছে স্যার? 511। এবং এখানে যে এক্স এর পাশে এক্স বসিয়ে মান যেহেতু 20 হচ্ছে, তার মানে আমরা বলতে পারি এখানে কোনো স্থানীয় মান কাজ করে না। তাই আমরা ডেফিনিশনে ডিরেক্ট বলে দিব, যেই সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় না এবং যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতির ডেফিনিশন যদি আমরা শিখে ফেলি, নন পজিশনের জাস্ট না অ্যাড করে দেব, আর কিচ্ছু বলবো না। তাহলে পজিশনাল কি? অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় এবং স্থানীয় মান থাকে। আর নন পজিশনালে কি বলবো? উল্টা বলে দিব যে অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় না এবং স্থানীয় মান নেই। ক্লিয়ার? একদম নন পজিশনাল ডেফিনিশন ক্লিয়ার। ওকে, আমরা দীর্ঘক্ষণ ক্লাস নিচ্ছি। ওকে, আমরা দীর্ঘক্ষণ ধরে ক্লাস নিচ্ছি। সো যারা ইতোমধ্যে বিরক্ত হয়ে গেছেন, বিরক্ত হওয়ার কিছু নাই। আমরা খুব বেশি আলোচনা করব না, আমরা যেটা স্টার্ট করেছি আজকে এই জন্য আমরা অল্প করে করাচ্ছি। আমরা আগামী ক্লাসগুলোতে আসলে আরো বেশি বেশি ক্লাস করাবো, আসলে এত বকবো না। আজকে ক্লাসে তো আমরা জয়েন করতেছি, ফার্স্টে জয়েন করতেছি, এই জন্য আমরা আসলে এত কথা বলতেছি। আর পরবর্তী ক্লাসগুলোতে আমাদের বোর্ডের যে সমস্যাটা এটা আর থাকবে না আশা রাখি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আমরা বললাম, তবে আমাদের যখন আসবে খতে, যখন আমাদের এভাবে প্রশ্ন করবে, খতে আমাদের এভাবে প্রশ্ন আসবে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো? বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। এইভাবে কোশ্চেন বললো আমাদের খতে যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো। তাহলে এটা কিভাবে অ্যান্সার করব স্যার? এটা আমরা নরমালি অ্যান্সার করব এভাবে। প্রথমে ডেফিনেশন দিব, যেই সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় না এবং যার স্থানীয় মান নেই তাকে বলা হয় নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। এই ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞাটুকু লিখলে আপনি পেয়ে যাবেন 1 মার্ক। এরপরে আপনাকে কি করতে হবে স্যার? আপনাকে উদাহরণ লিখতে হবে যে স্যার কোন কোন সংখ্যা পদ্ধতিগুলো আছে যেগুলো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। আমরা মনে রাখবো নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ হিসেবে প্রথমেই মনে রাখবো রোমান পদ্ধতি। কোন পদ্ধতি? রোমান পদ্ধতি। তারপরে কি কি আছে? ট্যালি চিহ্ন। আর লাস্টলি মনে রাখবো হায়ারোগ্লিফিক্স চিহ্ন। হায়ারোগ্লিফিক্স চিহ্ন। তাহলে নন পজিশনাল সংখ্যা পদ্ধতির উদাহরণ কোনগুলা স্যার? একটি হচ্ছে রোমান, একটি হচ্ছে ট্যালি, আর একটি হচ্ছে হায়ারোগ্লিফিক্স। এইটা লিখলে আপনাকে 2 মার্ক পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না এই কোশ্চেনে। এই কোশ্চেন আসলে 2 মার্ক পাওয়া থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না, এতটুকু গ্যারান্টি আমি দিচ্ছি আপনাকে যে 2 মার্ক সবাই পাবে। ঠিক আছে? আসসালামু আলাইকুম স্যার। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। সমস্যা নাই, আজকে ক্লাসটা দরকার হলে পরে দেখে নেবেন, কোনো অসুবিধা নাই। আচ্ছা, যারা অনেক বেশি প্যারা নেন অনেক বেশি প্যারা নেওয়ার দরকার নেই, আসলে আমি অত বকাঝকা করি না। সো নরমালি আপনার যদি এই কোশ্চেনটা আসে 2 মার্কের জন্য, স্যার যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায় ব্যাখ্যা করো, তখন আপনি কি ডেফিনিশন দিবেন স্যার? আপনি বলবেন যেই সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় না এবং যার স্থানীয় মান নেই তাকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি রোমান, ট্যালি, হায়ারোগ্লিফিক্স। লিখলে 2 মার্ক, একদম শিওর। এখানে আপনাকে কেউ আটকাতে পারবে না। এই 2 মার্ক আমরা আশা রাখি সবাই গেইন করব, এই 2 মার্ক সবাই গেইন করব। ঠিক আছে? আমি আপনাদেরকে যা যা বলবো সেগুলোই পরীক্ষাতে আসার মতো ইম্পর্টেন্ট। ঠিক আছে? আপনারা খুব সুন্দর করে নোট করে ফেলবেন। আমার স্টুডেন্টরা সবাই খুব সুন্দর করে নোট করে ফেলবেন, আমি আশা রাখি। এখন স্যার কথা হচ্ছে, স্যার উল্টা কোশ্চেন যদি দেয়, স্যার যদি আমাকে নন পজিশনাল না বলে স্যার পজিশনালটা সম্পর্কে বলে যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝো ব্যাখ্যা করো, তখন আমি কি করব স্যার? এটা যদি খতে বলে, এটা যদি 2 মার্কে আসে, আমি কি করব স্যার? তখন ঠিক একইভাবে আমি প্রথমে পজিশনালের ডেফিনিশন দিব। সেটা কি? পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে? যেই সংখ্যা পদ্ধতিতে
অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় এবং যার স্থানীয় মান থাকে তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলে। উদাহরণ কোনগুলা স্যার আমরা মনে রাখব। উদাহরণ হিসেবে আমরা লিখব মানুষের ব্যবহৃত ভাষা, আমরা এভাবে লিখব যেভাবে আমি বলতেছি। মানুষের ব্যবহৃত ভাষা হিসেবে আমরা লিখে দিব ডেসিমাল বা দশমিক, এভাবে লিখে দিব। এইটা লিখলে 2 মার্ক একদম কেউ আটকাতে পারবে না আপনার 2 মার্ক পাওয়া থেকে। যে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বোঝায়, যেই সংখ্যা পদ্ধতিতে অবস্থানের পরিবর্তনে মানের পরিবর্তন হয় এবং যার স্থানীয় মান থাকে। উদাহরণ মানুষের ব্যবহৃত ভাষা, আর মানুষের ব্যবহৃত ভাষা আমরা আজকে মনে রাখবো ডেসিমাল বা দশমিক। আমাদের নেক্সট কোশ্চেন হচ্ছে এটা, নেক্সট সেকেন্ড কুইজ, সেটি হচ্ছে আমাদের কুইজ নাম্বার 2। আমরা এটা মুছে দিব, তার আগে এটা তুলে ফেলি, আমরা এটা তুলে ফেলি। জি 511 এটা হচ্ছে পজিশনাল, আর হচ্ছে রোমান সংখ্যায় যেটা 7 এটা হচ্ছে নন পজিশনাল। ঠিক আছে, ওকে গ্রেট। এটা যদি খতে আসে আমরা কি লিখতে পারবো? এটা খতে আসলে আমরা আশা রাখি লিখতে পারবো। ওকে গ্রেট, আমরা এটা মুছে দিব, আমরা সবাই তুলে ফেলি, কারণ এটা প্রশ্নে এত বেশি ইম্পর্ট্যান্ট, এটা আপনাদের জন্য অনেক অনেক বেশি ইম্পর্ট্যান্ট এই কোশ্চেনটা। ওকে সো গ্রেট, আমরা এটা মুছে দিচ্ছি। সবার তোলা হইলে একটু বলবেন, কারো যদি তোলা হয় একটু বলবেন। আর সাজিদের কোশ্চেনটা খুবই ভালো লেগেছে আমার, এবং আমি আপনি কি অ্যান্সার পেয়েছেন কিনা একটু কাইন্ডলি জানাবেন। যদি অ্যান্সার না পান আমি আবার অ্যান্সার দিব। সাজিদ কি অ্যান্সারটি পেয়েছি আমরা? সাজিদ আজকে খুবই অ্যাক্টিভ, যে ব্যাপারটা খুবই ভালো লেগেছে। সাজিদুল ইসলাম সেও আসলে জি ওকে ঠিক আছে, কোশ্চেন করতে হবে, বেশি বেশি করে কোশ্চেন করবেন। ঠিক আছে, আচ্ছা সো গ্রেট, আমরা আশা রাখি এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। আমাদের সেকেন্ড কুইজ আমরা আজকে দিয়ে ফেলি। সেকেন্ড কুইজ কোনটা? আচ্ছা আমাদের ক্লাস ডিউরেশন অলরেডি 48 মিনিট হয়েছে। আমাদের সেকেন্ড কুইজটা আমরা আজকে দিয়ে দিব। আমাদের সেকেন্ড কুইজটা কোনটা? তো কুইজ নাম্বার 2। সো আমাদের কুইজ 2, সো কুইজ 2 কি হবে? কুইজ 2তে আমরা মনে রাখবো আমাদের কুইজ 2 হচ্ছে মানুষের ব্যবহৃত ভাষা কোনটি? ব্যবহৃত ভাষা কোনটি? ক হচ্ছে, ক কোনটা দিব? ক হচ্ছে অক্টাল, খ বাইনারি, গ স্বাদ ভিত্তিক, ঘ হচ্ছে ডেসিমাল বা দশমিক। আগামী ক্লাসে এই সকল প্রশ্নগুলাই আমি ধরবো। যারা আমার ক্লাস করবেন ক্লাসে এই প্রশ্নগুলাই ধরবো, তো সবাই মুখস্থ করে যাবেন। কিন্তু এই যে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কি বলতে কি বুঝো, পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝো, তারপরে মানুষের ব্যবহৃত ভাষা কোনটি, তারপরে হচ্ছে আমরা যে প্রথম যে কোশ্চেনটা করছি 20 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করে, বা 10 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কে আবিষ্কার করে, এই ব্যাপারগুলো আমরা বলার ট্রাই করব। আচ্ছা যারা অ্যান্সার দিচ্ছেন আমি সবারটা মনে রাখছি, প্যারা নিয়েন না। আমরা আগামীকালকে লটারির মাধ্যমে আমরা হচ্ছে চেষ্টা করব 50 টাকা বিকাশ দেওয়ার। ঠিক আছে, সো অনেকেই আজকে কোশ্চেনে অ্যান্সার দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। ওকে গ্রেট গ্রেট গ্রেট, অসাধারণ। তো আমরা ইতোমধ্যে অনেক দূর করে ফেলেছি, আমরা মোটামুটি আশা রাখি এই ব্যাপারগুলো করে ফেলেছি। গ্রেট, আমাদের অ্যান্সার দিয়েছে কে কে আমরা বলতেছি। আমাদেরকে অ্যান্সার দিয়েছে কে কে আমি বলি যাতে সবাই একটু আসলে মোটিভেটেড হয়। আমাদেরকে অ্যান্সার দিয়েছে সাইদ হোসেন ঘ, মিরাজ অনেক অনেক ধন্যবাদ ঘ, জিম ইসলাম ডেসিমাল গ্রেট, আরটি রাজিবুল ঘ, ইয়েস সিয়াম ঘ, গ্রেট। সো সবাই অ্যান্সার দিচ্ছে। আরিয়ান বাইতুল্লাহ গ্রেট ডেসিমাল, ওকে গ্রেট। সো সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনারা অনেকেই অ্যান্সার দিতে পারছেন, এবং আমরা ইতোমধ্যে এই নামগুলা মুখস্থ করে ফেলছি, কারণ আমরা এই জিনিসগুলা এতদিন ভয় পাইতাম। আচ্ছা আমি যদি আপনাদেরকে ক্লাসে প্রশ্ন করি, আমি যদি এই প্রশ্নটা আপনাদের করি, স্যার মানুষের ব্যবহৃত ভাষা কোনটি, আপনারা বলতে পারবেন না? আমি আশা রাখি বলতে পারবেন যে মানুষের ব্যবহৃত ভাষা কোনটি স্যার? মানুষের ব্যবহৃত ভাষা হচ্ছে ডেসিমাল বা দশমিক। সো আশা রাখি এই পুরো ব্যাপারটা নিয়ে আর কারো কোনো কনফিউশন থাকলো না আজকের ক্লাসে। ওকে গ্রেট।
সো আমরা আজকের ক্লাসে অনেক কিছু মোটামুটি শিখে ফেলেছি এবং আমি যদি আরো ক্লাস অনেক বেশি লেন্দি করি তাহলে ক্লাসটা বোরিং হয়ে যাবে, ক্লাসটা অনেক বেশি বোরিং হয়ে যাবে। তো আমরা ক্লাসটা লেন্দি করতেছি না, আজকে ক্লাস এখানেই আমরা শেষ করতেছি। আর একটা ব্যাপার, আগামী ক্লাস থেকে আমরা সবাই সবার বন্ধু বান্ধব দিয়ে অংশগ্রহণ করব। আর আমাদের এই ক্লাসটা সবার আইডিতে একটু শেয়ার দিবেন। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও আরেকটা ব্যাপার, আমি তো আবার প্রচারই দিইনি, সেটা হচ্ছে সবাই এই আইসিটি ক্র্যাক বইটি কিনে ফেলবেন, কারণ এই আইসিটি ক্র্যাক বইয়ে আমরা যা যা আছে, আমি যা ক্লাস লেকচার করাই সব এই বইটাতে আছে। এই বইটা কতটা অ্যাডভান্স, এই বইটার পিছনে কিউআর কোড দেওয়া আছে এবং সুন্দর কিছু লেখা আছে বইটাতে। এবং আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই বইয়ে আমি আজকে যা যা পড়িয়েছি এই বইয়ের মধ্যে আছে কিনা স্যার, এই বইয়ের মধ্যে কি আছে আমরা একটু দেখানোর চেষ্টা করি এই বইয়ের মধ্যে আছে কিনা। এই যে আমরা আজকে এটা পড়িয়েছি, দেখেন সংখ্যা পদ্ধতির, দেখেন আবিষ্কারের ইতিহাস খুব সুন্দরভাবে লেখা আছে। শূন্য আবিষ্কার কে করেছে, 20 ভিত্তিক কে, 60 ভিত্তিক কে, 10 ভিত্তিক কে, তারপরে 2 ভিত্তিক কে, ব্রাজিলে পিরাহা আদিবাসী কোনগুলা গণনা করতে পারে না, মিশরীয়দের যাত্রা শুরু হয় কত বছর আগে, সংখ্যা পদ্ধতি কাকে বলে, এর প্রকার কত প্রকার, উদাহরণ কি কি, সব সুন্দর করে লেখা আছে। আমি আশা রাখি আপনারা এই বইটা নিলে বেস্ট হবে। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে ক্লাসে।